ফেনীতে বন্যার পানি কমলেও পানিবন্দী লাখ লাখ মানুষ। কুমিল্লা লক্ষ্মীপুরে অবনতি, মৌলভীবাজারে উন্নতি, বিশুদ্ধ পানির সংকট চরমে। শত কোটির মালিক বরিশাল সিটির সাবেক 2 মেয়র। চাচা ভাতিজার চাঁদাবাজি আর দখল বাণিজ্য, অদৃশ্য নগরবাসীর বিক্ষোভ। চাঁপাইনবাবগঞ্জ স্বৈরাচার হাসিনার আমলে গুম হন 2 ভাই। পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেয় তাদের, নিঃশর্ত মুক্তির দাবি। প্রকাশ্যে হিজবুল্লাহর রকেট হামলার ভয়াবহতা, আরও কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি নাসরুল্লাহর। সংকট নিরসনের চেষ্টায় যুক্তরাষ্ট্র। এবং ইপিএলে জয় তুলে নিয়েছে লিভারপুল ও চেলসি। স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। শুভ সকাল, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ফেনী সদরের বন্যার পানি কমতে শুরু করলেও পানিবন্দী রয়েছে অনেক গ্রামের মানুষ। কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ অবনতির দিকে গেলেও কমতে শুরু করেছে মৌলভীবাজারের সব নদ নদীর পানি। ফেনীতে বন্যার কবলে রয়েছে জেলার 8 লাখ মানুষ। মৃত্যু হয়েছে 10 জনের। বন্যায় অবনতি হয়েছে সোনাগাজী ও দাগনভূঞায়। এদিকে কুমিল্লায় বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যাও। জেলার 14 উপজেলায় 10 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে ভারতের ত্রিপুরায়। বৃষ্টিপাত না হওয়ায় এবং উজানে ঢলের পানি কমে আসায় মৌলভীবাজারের সব নদ নদীর পানি কমতে শুরু করেছে। ভারতের ত্রিপুরায় বৃষ্টিপাত না হওয়ায় এবং উজানে ঢলের পানি কমে আসায় মৌলভীবাজারের সব নদ নদীর পানি কমতে শুরু করেছে। দর্শক, যেমনটি আপনাদেরকে এর আগেও জানাচ্ছিলাম, আরো জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। বন্যা পরিস্থিতির খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জ্যোতি। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা অনেকটাই উন্নতি হচ্ছে। যতই সময় যাচ্ছে নদ নদীর পানিগুলা কমতে শুরু করেছে। আপনি জানেন যে এটি যে 2টি নদী দিয়ে আমাদের এই মৌলভীবাজারে ফ্লাশ ফ্লাড হয়, সেই 2টি নদীর উৎপত্তিস্থলী ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরে। সেখানে বৃষ্টিপাত না হওয়ার কারণে মৌলভীবাজারের এই 2টি নদীর পানি, প্রধান 2টি নদীর পানি কমতে শুরু করায় মানুষের যেসব এলাকা প্লাবিত হয়েছিল এবং মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল, সেখান থেকে পানি নেমে গেছে অনেকটা। কিন্তু পানি নামলেও, বন্যার উন্নতি হলেও সার্বিক যে মানুষের যে দুর্ভোগ সেটা কমে নাই। কারণ এখন পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে আছে এবং রাস্তা কাদাময় হয়ে আছে এবং বাড়িঘর থেকে পানি নামলেও আপনার কাদাময় হওয়ার কারণে মানুষজন বাড়ি করে ফিরতে পারতেছে না। আপনি জানেন যে যেটি হচ্ছে যে মৌলভীবাজারের 49টি ইউনিয়নের প্রায় 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী এখন পর্যন্ত, এবং 10,000 মানুষ 84টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত রয়েছেন। এবং আমাদের যে বিষয়টি যেটি হচ্ছে যে মৌলভীবাজারের যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে, সেই ত্রাণ সামগ্রীর পাশাপাশি সরকারি পাশে যে ত্রাণের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষজন, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত প্রয়াসে যে বানবাসী মানুষ, তাদের যে দুর্ভোগের পাশে মানুষ দাঁড়ায় কারণে এখন পর্যন্ত মৌলভীবাজারে কোনো যে বানবাসী মানুষের যে দুর্ভোগের খাদ্যের ব্যাপারে যে সংকট, সেটা এখন পর্যন্ত হয় নাই বলে আমাকে অনেক বানবাসী মানুষ জানিয়েছেন। তবে একটি বিষয় যদি জানাতে চাই, যেটি হচ্ছে যে মৌলভীবাজারের এই তৃতীয়বারের যে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মৌলভীবাজারের কৃষক সমাজ। কারণ কৃষির যে এখন রূপা আমনের সময়, এই সময় মানুষ অনেকেই লোন তুলে, কর্জ করে এবং বিভিন্ন ভাবে টাকা সংগ্রহ করে রূপা আমন গিয়েছিলেন। সেই রূপা আমনটা সম্পূর্ণভাবে তলিয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে, এবং আগামীতে যে রূপা আমন করবেন সেরকম কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কৃষকরা। কারণ সময় চলে গেছে, এখন যদিও বীজ পাওয়া যায় তাহলে সেই বীজ দিয়ে চারা তৈরি করে কোনোভাবেই রূপা আমন চাষ করা সম্ভব হয় না। অর্থাৎ এই মুহূর্তে যে সংকট,
চলছে তার চাইতে যে কৃষক সমাজের আগামী দিনের যে সংকট আরো প্রকট হবে বলে আমাকে কৃষকরা অনেকটা হতাশার সুরেই জানিয়েছেন। এছাড়া যে মৌলভীবাজারের যে সার্বিক বন্যায় যে ক্ষতি হয়েছে সেটা মৎস্য খামারের ক্ষতি হয়েছে, রাস্তার ক্ষতি হয়েছে, গবাদি পশুর ক্ষতি হয়েছে, অর্থাৎ মৌলভীবাজারের যে সার্বিক বন্যায় যে তৃতীয়বারের যে মৌলভীবাজারের ক্ষতি হয়েছে সেই ক্ষতি কাটিয়ে উঠা অনেকটাই কষ্টকর হবে। আমি কথা বলেছিলাম প্রশাসনের সাথে, জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে এই ব্যাপারে তালিকা করে তাদেরকে ক্ষতির কুশ কাটিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করা হবে। অর্থাৎ মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, কিন্তু উন্নতি হলে মানুষের দুর্ভোগ কমেনি। যতই সময় যাচ্ছে ততই মানুষের দুর্ভোগ চরম আকারে ধারণ করছে, কারণ নানাবিধ কারণে ঘট মেরামত সহ বিভিন্ন কারণে দুর্ভোগ সংকট সৃষ্টি হচ্ছে। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সালেহ এলাহি কুটি। এদিকে লক্ষ্মীপুরে বাড়ছে বন্যার পানি, আতঙ্কে এলাকাবাসী। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, পানি বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেখানকার অবস্থা কেমন, সেই চিত্র যদি আমাদের দর্শককে দেখাতেন। জ্যোতি, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরে যে বন্যার অবনতি হচ্ছে, সেখানে যে নদী খাল রয়েছে সেটা বিপদসীমা কতটুকু উপর দিয়ে হচ্ছে। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি রহমতখালী নদীর পাশে, যে রহমতখালী নদীর আপনার প্রায় বিপদসীমার 3 ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই পানিগুলো আসতেছে ফেনী এবং নোয়াখালী। ফেনীতে থেকে যখন বন্যার উন্নতি হচ্ছে, ওই পানিগুলো লক্ষ্মীপুরের রহমতখালী নদী এবং লক্ষ্মীপুরের যে ওয়াবদা খাল দিয়ে সাগরে প্রবাহিত হচ্ছে। তো এই যে দিন দিন ফেনীর উন্নতি হচ্ছে, আর লক্ষ্মীপুরে প্রায় 6 লাখ থেকে 7 লাখ লোক বন্যায় আক্রান্ত হচ্ছে। বিশেষ করে লক্ষ্মীপুরের সদর উপজেলার যেসব ইউনিয়ন রয়েছে, রামগতি, কমলনগরের বেড়িবাঁধের যে পূর্ব পাশ রয়েছে, ওই পাশের পানি 2 থেকে 3 গতকাল থেকে আজ সকাল পর্যন্ত 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। এবং বিশেষ করে দিন দিন নতুন ভাবে পানিবন্দী হচ্ছে সাধারণ মানুষ। তো এখানকার যে আসলে মানুষজন যেটি আমাদেরকে জানিয়েছেন যে আমরা গতকাল লক্ষ্মীপুরের দত্তপাড়া, বাঙ্গাখা ইউনিয়ন, বশিকপুর এবং চরসা ইউনিয়নে গিয়েছিলাম। সেখানকার যে মানুষজন যেটি জানাচ্ছে যে তারা এখন পর্যন্ত যারা রিমোট অঞ্চলে রয়েছে তারা এখনো ত্রাণ সহযোগিতা পাচ্ছে না। যারা সামাজিক এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা ত্রাণ দিচ্ছে, তারা রাস্তার পাশে এলাকাগুলোতে ত্রাণ দিচ্ছে এবং তাদের যারা পানিবন্দী হয়ে আছে তারা জানাচ্ছেন যে আসলে ওইসব এলাকায় এখন ছোট ছোট নৌকা দরকার, যারা ঘর থেকে তারা নিরাপদ আসার জন্য এবং ত্রাণ সহযোগিতা করার জন্য। এখানকার যে প্রায় 7 লাখ লোক বন্যা আক্রান্ত হয়েছে, এখানকার যে ত্রাণ সহযোগিতা করা হচ্ছে সেটা খুবই অপটু বলে তা আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে যারা পানির জন্য বিশুদ্ধ পানি সেটার খুবই অভাব রয়েছে, যারা ত্রাণ সহযোগিতা করছে তাদেরকে বিশুদ্ধকরণ পানি ট্যাবলেট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এবং এখানকার যারা শিশু রয়েছে, ওই শিশুর খাদ্য একেবারেই নেই বলে বলছেন। যে আমাদেরকে তারা জানিয়েছেন যে যারা প্রাপ্তবয়স্ক লোক রয়েছে তারা হয়তো বা একদিন না খেলেও চলতে পারে, যারা শিশু রয়েছে আসলে তাদের খাবার এই মুহূর্তে খুবই সংকট রয়েছে। বিশেষ করে বন্যায় লক্ষ্মীপুরের যে মৎস্য খামার রয়েছে এবং কৃষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি এই ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতি খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। অন্যান্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আনসার সদস্যদের আন্দোলনের কারণে টানা 10 ঘন্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর আগে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার রাতে ফেসবুক পোস্ট দিয়ে সচিবালয়ে নিজেদের অবরুদ্ধ থাকার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এনআই নাহিদ জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল সচিবালয়। চাকরি জাতীয়করণের দাবিতে দুপুর থেকেই সচিবালয় ঘিরে অবস্থান করছিল আনসার সদস্যরা। এক পর্যায়ে রোববার রাত 8:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আনসার সদস্যরা আটকে রাখে। এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিলে তাদের উদ্ধারে রওনা হন শিক্ষার্থীরা।
পরে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় শিক্ষার্থীদের। বেশ কিছুক্ষণ ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে অন্তত 30 জন আহত হন। আমরা এখানে ত্রাণ সামগ্রী কাজ করতেছিলাম, ওরা আমাদের গাড়ি আটকাই দিয়েছে। মানে এটা কেন ভাই? এইরকম একটা কাজে সোশ্যাল ওয়ার্ক তাও আবার স্টুডেন্টরা করতেছি, ওয়াই দে স্টাক আস। আর আবার আমার লিডারদেরকে আটকায় রাখছে এখানে। কিল মারছে ওখান থেকে, এত বড় বড় ইটা মারছে, তারপর ওদেরকে ঢাকা মেডিকেলে আমাদের ছেলেপেলে এখনো ভাই। তে ওরা কোত্থেকে মদত পাচ্ছে স্টিল নাও, ওদেরকে বের করেন। জাতীয়করণের দাবিতে যে আনসার বাহিনী তারা যে সদস্যরা ছিল আমাদের শিক্ষার্থীদের উপর অত্যন্ত সুচারুভাবে আক্রমণ করছে, যার ফলে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী আহত হয়েছে। এই যে আজকে 17 বছর ধরে তারা আন্দোলন করতে পারে নাই, এখন মানুষ মরে যাচ্ছে, মানুষ শত শত টাকা দান করে ত্রাণ পাঠাচ্ছে। আমরা 2 দিন যাবত ঘুমাইতে পারি না, টিএসসি তে কাজ করতেছি, কিন্তু ওরা এই মুহূর্তে আওয়ামী ফ্যাসিস্টের দালাল হয়ে রাস্তা আটকায় দেয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ জনতা। ছাত্র জনতার ধাওয়ায় পালিয়ে যায় আন্দোলনরত আনসার সদস্যরা। আনসার বাহিনীকে সচিবালয় ঘেরাওয়ের নির্দেশ দিয়েছে, এর মধ্যে যুবলীগ ছাত্রলীগের ছেলেপেলে ঢুকে এখানে গুলি করেছে। আমরা তাদেরকে ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে প্রতিহত করেছে। আমরা তৎক্ষণাৎ টিএসসি থেকে বিশাল জনতা একসাথে আসলাম, আমরা খুব শান্তিপূর্ণভাবে ছিলাম। হঠাৎ করে আনসাররা আমাদের দিকে এলোপাতারি ইট পাটকেল নিক্ষেপ শুরু করলো। আমরা আত্মরক্ষা করতে পিছু হটলাম। আমরা সংগঠিত হয়ে যখন আবার আসলাম, তখন এই মুহূর্ত থেকে 25 থেকে 30 রাউন্ড ক্রমাগত গুলি করা হয়েছে। সারা দেশে বন্যা, আপনারা জানেন, বন্যার পানির তোড়ে হাজার হাজার মানুষ যেখানে গৃহহারা, লক্ষ লক্ষ মানুষ যেখানে গৃহহারা, ওই ভারতের দালালেরা, রয়ের এজেন্টরা আজকে কিভাবে সচিবালয় ঘেরাও করে এদেশের অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। একজন আনসার আটকা পড়ছিল সাধারণ ছাত্রদের কাছে, তাকে আমি ধরতে গেছি, সেভ করতে গেছি, পিছন থেকে 4 জন আনসার এসে আমাকে বেধড়ক পিটাইছে। এটার আমি সুষ্ঠু বিচার চাই, তদন্ত করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে সেনাবাহিনীর সদস্যরা। সবশেষে আনসার সদস্যরা ছত্রভঙ্গ হলে সচিবালয় থেকে মুক্ত হন কর্মকর্তারা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। এদিকে সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় আনসারদের সচিবালয় ঘেরাও কর্মসূচিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে হামলার বিচার দাবি করেন শিক্ষার্থীরা। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রোববার রাতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ থেকে শিক্ষার্থীরা বলেন, দিল্লিতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি। যখন মানুষ মরছে, এই আনসার লীগ তখন তামাশা করছে। তারা চেয়েছিল আমরা যেন গিয়ে সেখানে সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা করি। হামলা করলে তাদের কি লাভ হতো জানেন? দেশি বিদেশি যে গণমাধ্যম তারা আমাদেরকে সন্ত্রাসী প্রমাণ করে ছাড়তো। এই খুনি হাসিনা দিল্লিতে বসে বসে যত ষড়যন্ত্র করছে, এসব ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। এ সময় আনসার বাহিনী বিলুপ্ত সহ 3 দফা দাবি জানান তারা। ক্লিন অপারেশনের মাধ্যমে এইসব ফ্যাসিবাদী দোষরদের, ষড়যন্ত্রকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। আমাদের ভাইদের উপর যে সকল আনসাররা আঘাত করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। যারা অধিকারের নামে ভণ্ডামি করে, সচিবালয় ব্লকেট করে, তারা ওই শকুনদের দালাল। আমার ভাইদের যারা হামলা করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ আমরা ছাড়ছি না। এদিকে আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অর্ধশতাধিক শিক্ষার্থী। পরিকল্পিতভাবে করা হয়েছে, আনালে এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ছিল না। তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, তারপরও কেন তারা সন্ত্রাসের ওখানে অবস্থান করবে? মধ্যরাতে আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বাইরের একটা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এটা করছে। আমরা বিশ্বাস করি এরা আনসারের পোশাক পরে ফ্যাসিস্টের কিছু কুচক্রী দালালগুলো এখানে আসছিল,
তাদের উদ্দেশ্য ভিন্ন ছিল, তারা দেশকে অস্থিতিশীল করতে চাইছিল। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল, সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। নির্বাচন কখন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলেও স্পষ্ট করেন ডক্টর ইউনূস। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন শামীম আক্তার। বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণের 17 দিন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যা একযোগে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবং বেসরকারি টেলিভিশনগুলো সম্প্রচার করে। তাদের স্মরণে রেখে আজকের কথাগুলো বলছি। বক্তব্যের শুরুতে দেশের বন্যার্তদের সহায়তায় ত্রাণ তৎপরতা সহ পুনর্বাসনে একযোগে কাজ করার কথা জানান প্রধান উপদেষ্টা। সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। এরপর ধাপে ধাপে তুলে ধরেন বিগত সরকারের সময় দেশের প্রশাসন সহ বিভিন্ন সেক্টরে বিদ্যমান বৈষম্য দূর করতে পরিকল্পনা জানান তিনি। নিত্যপণ্যের দাম কমানো, বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ বিভিন্ন বাহিনীর দায়িত্বশীল আচরণ নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন, বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে তা মতনৈক্যের কারণে হাতছাড়া করা যাবে না। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম, আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া করে না ফেলে। এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব। আমরা এই অর্জনকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর একটি শ্রদ্ধেয়, সকল দিকে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। ছাত্ররা বর্তমান সরকারের নিয়োগকর্তা উল্লেখ করে তিনি বলেন, আপাময় জনসাধারণ সরকারকে সমর্থন করেছে। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়, আমরা কখন যাব। নতুন বাংলাদেশ গড়তে সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালনের কথা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন কবে হবে তা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। বিভিন্ন সেক্টরে বৈষম্যের শিকার হওয়া মানুষের দাবি নিয়ে সড়কে আন্দোলনে না নেমে লিখিতভাবে জানানোর আহ্বান জানান তিনি। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। সরকার দেশের সংস্কারে কাজ করছে জানিয়ে আলোচনার মাধ্যমে সরকারের করণীয় নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা চেয়েছেন প্রধান উপদেষ্টা। আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়নে সফল হয়। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। এ উপলক্ষে সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, দুপুরে মিছিল ও রাতে পূজা রয়েছে। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, আজ সকাল থেকে সেখানে কি কি ধরনের আয়োজন রয়েছে বা দেখছেন আমাদেরকে জানাবেন। আমরা আজকের এই বাংলাদেশের এই সংকট কাল আমরা অতিক্রম করছি এবং ধন্যবাদ। সকাল 8টা থেকে মূলত ঢাকেশ্বরী মন্দিরে কর্মযজ্ঞ শুরু হয়েছে এবং জন্মাষ্টমীর যে তাদের যে মহাপবিত্র তিথি, সেই মহাপবিত্র তিথিতে তারা তাদের কর্মযজ্ঞ শুরু করেছে এবং যে
তাদের যে পূজা পাঠের যে বিষয়টি, সেই পূজা পাঠের বিষয়টি সকাল থেকে শুরু হয়েছে এবং সকাল থেকে ভক্ত অনুরাগীরা এসেছেন ঢাকেশ্বরী মন্দিরে এবং ঢাকেশ্বরী মন্দিরে পূজা পাঠ কর্মকাণ্ড সেই সকাল 8টা থেকে চলছে, এখনো চলমান রয়েছে এবং আরো কিছুক্ষণ চলবে বলে আমরা জানতে পেরেছি। মূলত হিন্দু ধর্মের মহা অবতার শ্রীকৃষ্ণের আজ জন্মতিথি, হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এই জন্মাষ্টমী। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহা অবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং সেই চিন্তা বা সেই বিশ্বাসের জায়গা থেকে তারা মূলত দেশের, পৃথিবীর এবং মানব সম্প্রদায়ের কল্যাণ কামনা করে মূলত তারা তাদের এই মহা পূজার আয়োজন করেছেন এবং সেই পূজা পাঠ সকাল থেকেই চলছে এবং হিন্দু পঞ্জিকা মতে সৌরভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। মূলত উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছরের মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় পড়ে। জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি মূলত পালিত হচ্ছে বাংলাদেশে। শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী উৎসবের ব্যয় কমিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। মূলত যে চলমান রয়েছে যে বন্যার মতো একটি প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক বিপর্যয় যেটি ঘটেছে সেটি মোকাবেলা করতে মূলত তারা এই কর্মসূচি নিয়েছেন এবং আজ সকাল 8টা থেকে দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতা যজ্ঞ ও বেলা 3টায় পলাশের মোড় থেকে জন্মাষ্টমীর কেন্দ্রীয় মিছিল ও রাতের তিথি অনুযায়ী কৃষ্ণপক্ষ পূজা হবে। মূলত এই পর্যন্ত আমরা জানতে পেরেছি এবং কর্মসূচির দ্বিতীয় দিনে 30 আগস্ট ঢাকেশ্বরী মন্দিরে আলোচনা সভার আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ এবং রাজধানী সহ সারা দেশের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা ও তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারক ব্রহ্ম নামযজ্ঞেরও আয়োজন করেছে হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তারা এবং আজ সকালে ষোড়শ উপাচারের পূজা শেষ করে প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং হিন্দুরা বিশ্বাস করেন যে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে কৃষ্ণপক্ষে স্বয়ং ঈশ্বর এবং শ্রীকৃষ্ণ পৃথিবীকে কলুষমুক্ত করতে কংস ও জরাসন্ধ ও শিশুপাল সহ বিভিন্ন অত্যাচারী রাজাদের ধ্বংস করেন এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেন। হিন্দু ধর্ম মতে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাকে কেন্দ্র করে মূলত জন্মাষ্টমী উৎসব এবং আজকের যে জন্মাষ্টমী বা এবছরের যে জন্মাষ্টমী সেই জন্মাষ্টমীর মূল যে ভক্ত অনুরাগী যারা রয়েছেন তাদের যে চাওয়া সেটি হচ্ছে বাংলাদেশের মঙ্গল কামনা করা এবং বর্তমানে যে চলমান রয়েছে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যা দেশের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে ফেনী এবং কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় সেই এলাকাগুলোতে সহজেই বা খুব তাড়াতাড়ি যাতে আমাদের দেশের মানুষ পরিত্রাণ পায় সেই প্রার্থনায় তারা করছেন। তো এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে জন্মাষ্টমী সর্বশেষ। আমাদের সহকর্মী ইফতেখার রেজা ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত ছিলেন। দেখছেন সংবাদ সকাল। চাঁদাবাজি আর দখল বাণিজ্যে শত কোটির মালিক বনে গেছেন বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান ও সাবেক মেয়র। চাচা ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ নগরবাসীর বিক্ষোভে নেমেছেন। তবে স্বৈরাচার হাসিনার পতনের পর থেকেই উধাও বরিশালের এই দুই সাবেক মেয়র। শাহিন সুমনের তোলা ছবিতে বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে থাকছে। 2018 সালে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। এরপর থেকেই নগরী জুড়ে দখল বাণিজ্য আর চাঁদাবাজিতে আগ্রাসী হয়ে ওঠে তার অনুসারীরা। উপার্জিত অর্থের বড় একটা অংশ জমা হতো মেয়র সাদিকের ব্যক্তিগত কোষাগারে। 5 বছর পর ভাতিজাকে সরিয়ে দলীয় মনোনয়ন দেয়া হয় চাচা আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাদকে। মেয়রের দায়িত্ব নিয়ে ভাতিজা সাদিকের সময়ে বরাদ্দ দেওয়া নগরীর 18টি হাটবাজারের ইজারা বাতিল করেন চাচা খোকন সেরনিয়াবাদ। এগুলো দখলে নেয় তার নিজের লোকজন। নগরীর 2টি বাস টার্মিনাল সহ লঞ্চঘাট ও বালুমহল সহ অন্যান্য স্থাপনাও সাদিক আব্দুল্লাহর অনুসারী দখলদারদের কাছ থেকে পুনরায় দখলে নেয় খোকন অনুসারীরা। নগরীর অটো সার্ভিস থেকে প্রতিদিন চাঁদা নেওয়া হয় লক্ষাধিক টাকা।
এভাবেই ফুলে ফেপে ওঠে খোকন সেনিয়াবাত ও সাদিক আব্দুল্লাহর সম্পত্তি। কিছুদিনের মধ্যেই কোটি কোটি টাকার মালিক বনে যান খোকন সেনিয়াবাত। বিভিন্ন বাজারগুলি তারা দখলদারিত্ব করে সিটি কর্পোরেশনের দোহাই দিয়ে সাধারণ মানুষের রেকর্ডীয় সম্পত্তির উপরে তারা বিভিন্ন রকম বুলডোজার চালিয়েছেন। চাঁদাবাজির কথা এখন বলা যায়, ওই সময় তো নামও লওয়া যায় না, কেননা যেই চাঁদাবাজি উচ্চারণ করছে তারই হত্যা করা হয়েছে, তারই মামলায় জড়িত করা হয়েছে। চাচা ভাতিজার অনিয়মের শিকার হন খোদ সিটি কর্পোরেশনের কর্মচারীরা। বিক্ষোভে নামেন মেয়রের বিরুদ্ধে। একবেলা খাইয়ে দুই বেলা না খাইয়ে এখানে চাকরি করতেছে সবাই, এটা আমি একা না, এখানে সবাই। আর যেহেতু এরকম করতেছে, কতদিন মানুষ এইভাবে পেটে পাথর বাঁধতে বাঁচবে? আমাদের বেতন বাড়াইতে হবে, আমরা বেতন ঠিক মতো পাইতে আসি না, এবং আমাদের যে বয়স সবাই শেষ হয়ে গেছে, আমাদের স্থায়ী করা দাবি। কেউ 10,000, কেউ 15,000, কেউ 12,000, আর আমাকেও 30 দিন 31 দিন ঘাটা লাগে, আমাকে একটু বসার জায়গাও নাই। গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর লাপাত্তা বরিশাল সিটি কর্পোরেশনের এই সাবেক 2 মেয়র। গত 20 আগস্ট খোকন সেনিয়াবাতকে মেয়রের পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। হাসিনা সরকারের মেয়াদকালে গুম হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একই পরিবারের 2 ভাই মিজানুর ও রেজাউল এবং সোনা মসজিদের ব্যবসায়ী মফিজুল ইসলাম। তাদেরকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন 2 পরিবারের স্বজনরা। তাদের দাবি, আইনশৃঙ্খলা পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হয় 2 ভাইকে। এরপর বারবার আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে ঘুরেও ফিরে পাননি আপনজনদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তারেক রহমানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা ইসলাম। 2016 সালের 17 আগস্ট পরিবারের অভিযোগ, শাহবাজপুরের নিজ বাড়ি থেকে মিজানুর রহমানকে তুলে নিয়ে যান শিবগঞ্জ থানার এসআই গাজী মোয়াজ্জেম হোসেন ও শাহ আলম সহ কয়েকজন পুলিশ সদস্য। বিএনপির সাথে যুক্ত থাকাই ছিল তার অপরাধ। একই বছর 27 ডিসেম্বর রাজশাহীর এসএস প্লাজা ছাত্রাবাস থেকে মিজানুর রহমানের ছোট ভাই রেজাউল করিমকে উঠিয়ে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ সদস্যরা। পরিবারের অভিযোগ, রেজাউলের বিষয়ে পুলিশ থানায় জিডি নিলেও মিজানুরের বিষয়ে জিডিও নেয়নি পুলিশ। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান তারা। এখন জীবনযাপন কিভাবে আমি করছি? আমার স্বামী যদি না থাকে তাহলে কি একটা মানুষের অবস্থা হতে পারে? আমি দেবর ভাসুর সবার সাথে আমি সংসার করছি, আমার 6 বছর 7 বছর হয়ে যাচ্ছে আমার স্বামী হারা, তাহলে একটা স্বামী না থাকলে স্ত্রীর কি হতে পারে আপনারা বলেন? আমার আব্বুকে আমি মাত্র 6 বছর তখন আমার আব্বুকে গুম করে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে, আমাদের ফিরাই দেয়নি। আমরা বাবা বলে ডাকতে পাই না, ডাকতে ধরে। নতুন সরকার এসেছে, তাদের কাছে আমি জোরাত করি আমার বাবাকে যাতে ফিরিয়ে দেয়। তারা ছাত্র ভাইদের কাছে আবেদন করি আমি আমার বাবাকে যাতে তারা ফিরিয়ে দেয়। এদিকে 10 বছর আগে র‍্যাব পরিচয় তুলে নিয়ে গুম হওয়া মফিজুল ইসলামকে জীবিত অথবা মৃত ফেরত চান তার স্ত্রী। শুধু হাত আর পা নিয়ে আমার 3টা ছেলেকে থেকে গেছে, আমি কত কষ্ট করে খায় না খেয়ে 3টা ছেলে মানুষ করছি। আমার স্বামীকে আমি ফেরত চাই, আমি জীবিত হোক নাহলে মৃত হোক, আমার স্বামীকে আমি চাই। 2টি পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী গুম করেছে, দাবি এই ছাত্রদল নেতার। তাকে পড়ার টেবিল থেকে ডিবির পরিচয় দিয়ে রাত অনুমানিক 10টার সময় ধরে নিয়ে গেছে। আমার 2টি ভাইয়ের সৌগত হয়ে আমার ব্রেন স্ট্রোক করে মারা গেছে। দীর্ঘদিন ধরে নিখোঁজ হওয়ায় তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি বলতে পারবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তারা বলতেছে দায় দিচ্ছে আর কি, যে পুলিশের লোকজনই এবং র্যাবের লোকজনই আমাদের পরিবারের সদস্যকে উঠিয়ে নিয়ে গেছিল, গুম করে রাখছে। না, 13-14 সালের ঘটনা, তো আমরা কি করে বলবো? গুম হওয়া 3 ব্যক্তিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আপনারা দেখছেন সংবাদ সকাল। কোটা আন্দোলনে বগুড়ায় রিকশা চালক কোমর উদ্দিন বাঙ্গিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। ন্যায় বিচারের আশায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ জেলার 82 জন নেতাকর্মীকে আসামি করে হত্যা মামলা করেছেন তার স্ত্রী। ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি অসহায় পরিবারটির দায়িত্ব নেবে রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর।
বগুড়া সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদনে আমরা বাকিটা জানব। একমাত্র সন্তানকে হারিয়ে আজও চোখের পানি শুকায়নি বগুড়ায় স্বৈরাচার পতন আন্দোলনের শহীদ রিকশা চালক কমরউদ্দিন বাঙ্গির মা জমেলা বেগমের। একমাত্র উপার্জনক্ষম সন্তানের শূন্যতায় বৃদ্ধ বয়সে জমেলার কাঁধে এসে পড়েছে নিহত কমরউদ্দিনের অন্তঃসত্ত্বা স্ত্রী ও 3 সন্তানের দায়িত্ব। ছেলেটা 4-5 লোকে ভাত দিচ্ছিল, ছেলেটা মরে গেছে, এখন খুব কষ্টে চলতেছি। এখন চলবে গেলে কিভাবে মানুষ মানবি, কিভাবে তারা লেখাপড়া করবি, বউটার খুব কষ্ট পোয়াইতি, আমি কি করবো। এদিকে মানসিকভাবে দীর্ঘদিন থেকে অসুস্থ বাঙ্গির স্ত্রী যেন স্বামী হারানোর শোকে পাথর হয়ে গেছেন। 3 সন্তান কাজলি, তহিদ ও 2 বছরের আব্দুল্লাহ বাবার ভালোবাসা পেলেও অনাগত সন্তানটি পেল না তার জন্মদাতাকে দেখার সুযোগটুকু। সরকারের মানবিক সহযোগিতার আহ্বান নিহতের স্বজন ও এলাকাবাসীর। ও হইলে মনে করেন 5-7টা মানুষ চলাফেরা করে, এখন সে যে মারা গেছে তার এগুলোটা কিভাবে চলবি। আমার ভাই ইস্কা চাইলে খাচ্ছিল, কোনো কিছু নেই। এখন আমার ভাইটা যাতে 7টা মানুষ যাতে চলতে পারে। সরকারের কাছে না করতে করি, আপনারা কাছে করি চলতে জানি করে খাওয়ার পায় সেই ব্যবস্থা আপনারা করবেন। গত 4 আগস্ট বিকেল 5টায় শহরের নবাববাড়ি সড়কে আন্দোলনে হামলার শিকার ছাত্রদের বাঁচাতে গিয়ে শরীরে 4টি ও মাথার পিছনে 1টি সহ মোট 5টি গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বাঙ্গির। এ ঘটনায় 20 আগস্ট স্ত্রী তহমিনা বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ মোট 82 জনের নামে হত্যা মামলা দায়ের করেন। ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি হতদরিদ্র এ পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানান বাদীর আইনজীবী ও রাজনৈতিক নেতাকর্মীরা। বগুড়া জেলা বিএনপি সহ বিএনপি পরিবার আমরা তাকে নগদ কিছু অর্থ সহায়তা দিয়েছি এবং আমরা ওই পরিবারকে বলে এসেছি আমরা আপনাদের পাশে আছি, যে কোনো প্রয়োজনে দাঁড়াবো। অত্যন্ত ছোট্ট একটা শিশু তার কোলে ছিল, দেখে আমার খুবই কষ্ট লেগেছে যে এমন একজন মানুষকে হত্যা করলো যাদের দেখাশোনার আর কোনো লোক থাকবে না। ছাত্র জনতাকে বাঁচাতে গিয়ে বাঙ্গির এই বীরত্বের মৃত্যু বাংলাদেশের জন্য গৌরবের। এবার তার সন্তানদের দায়িত্ব সহ হতদরিদ্র পরিবারটির দুবেলার ভাতের অধিকার নিশ্চিত করবে রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। প্রধান শিক্ষক সহ 3 শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নামে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের শিক্ষার্থীরা। দুর্নীতি, অনিয়ম সহ নানা অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। এদিকে ছাদ থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থী ফারজানা আক্তার মৌয়ের আত্মহত্যার পেছনে প্রধান শিক্ষককে দায়ী করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে থাকছে। এবারের আন্দোলন প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে। রোববার দুপুরে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের সামনে জড়ো হন একদল শিক্ষার্থী। তাদের সঙ্গে বাঁধাই করা একটি ছবি হাতে নিয়ে আসেন এক মা, তার কণ্ঠে মেয়ে হারানোর বেদনা। 2022 সালের ডিসেম্বরে মৌচাক এলাকায় ছাদ থেকে পড়ে মারা যান স্কুলের শিক্ষার্থী ফারজানা আক্তার মৌ। তার মৃত্যুর পিছনে প্রধান শিক্ষককে দায়ী করেন শিক্ষার্থীরা। একসময় গেট খুলে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মৌয়ের পরিবার অভিযোগ করেন ব্যক্তিগত ক্ষোভের কারণে মৌকে 10ম শ্রেণীতে উঠতে দেয়নি প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লা। এই যে কাগজপত্রগুলো দেখেন, একের পর এক অনেকগুলা ডকুমেন্টস আছে, আমাদেরকে বিচার করতে দেয় নাই। নিখিল আমাদেরকে বিভিন্ন লোক দিয়ে বিভিন্ন হুমকি দিয়েছে আর কি। কোটা আন্দোলনের সময় বিভিন্নভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে এ বিষয়ে প্রতিবাদ করলে গেল মঙ্গলবার শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ করেন তারা। করার পর হচ্ছে মানে ফাঁসি কিরকম ফাঁসির মতো আমার দম পুরো আটকে গেছিল। যেখানে আমার ফ্রেন্ড মৌ 2024 সালে আমাদের সাথেই বের হওয়ার কথা, কিন্তু সে 2023-এ আমাদেরকে ছেড়ে চলে গেছে। এককভাবে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা করে এতদিন স্কুল চালিয়েছেন প্রধান শিক্ষক ও 2 সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও শামিমা আক্তার শামা। তারা নিজেদের রাজত্ব তৈরি করার জন্য তারা এই কার্যক্রমগুলো তৈরি করছে। নতুন কমিটি গঠন করা হোক স্কুলে এবং সেটা বিভাগীয় কমিশনার দ্বারা হোক। অভিভাবকরা অভিযোগ করেন এককভাবে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা করে এতদিন স্কুল চালিয়েছেন প্রধান শিক্ষক। আমি তো অসুস্থ, আমি এই ব্যাপারে এখন কিছু বলতে চাচ্ছি না ভাই। নির্বাহী আদেশে এদিন স্কুল বন্ধ থাকায় স্কুলে ছিলেন না প্রধান শিক্ষক। পরে ফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে অপারগতা জানান তিনি।
এক পর্যায়ে স্কুলের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় এক দফা দাবিতে আন্দোলন চলবে বলে কড়া হুঁশিয়ারি দেন তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে 10:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে কারখানার ভেতরে থাকা মালপত্র ও মেশিনারিজ পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত প্রায় 10:30টার দিকে একদল বিক্ষোভকারী কারখানার ভেতরে প্রবেশ করে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় সেখানে কর্মরতদের চিৎকার শুনে আশেপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। রাত 2টার পর নিয়ন্ত্রণ আসলেও ভোর থেকে আবারও আগুন জ্বলতে শুরু করে। আপনারা দেখছেন সংবাদ সকাল।